আসসালামু আলাইকুম প্রিয় এনটিআরসি ক্যান্ডিডেটস। আজকে আমরা পদার্থের ধর্ম, তরঙ্গ ও দোলন নিয়ে কিছু এমসিকিউ প্রশ্নের সমাধান করব ইনশাআল্লাহ। আমরা এনটিআরসি ফিজিক্স পরীক্ষা প্রস্তুতিমূলক এই পরীক্ষা নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। আপনারা যদি আমাদের সাথে যুক্ত হতে চান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার চ্যানেলের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে আমাদের পেইড ব্যাচে যুক্ত হতে পারেন। আমাদের প্রথম প্রশ্নটি হচ্ছে, একটি তারের দৈর্ঘ্য দ্বিগুণ এবং ব্যাসার্ধ অর্ধেক করা হলে এর ইয়ংয়ের গুণাঙ্ক কত হবে? এটা একটা ট্রিকি কোয়েশ্চেন। তারের দৈর্ঘ্য আপনি চেঞ্জ করেন, ব্যাসার্ধ চেঞ্জ করেন, কিচ্ছু যায় আসে না। ইয়ংয়ের গুণাঙ্ক হচ্ছে যে কোনো একটা নির্দিষ্ট তারের জন্য হচ্ছে ফিক্সড। সো এটা একই থাকবে। আমি আবারও বলতেছি, তারের দৈর্ঘ্য আপনি চেঞ্জ করেন, আপনি ইয়ংয়ের গুণাঙ্ক দেখা গেল যে ফর্মুলা ইউজ করে আপনি হচ্ছে একেবারে সুন্দর করে ইয়ংয়ের গুণাঙ্ক দেখা গেল চেঞ্জ কতটুকু সে বের করতেছেন। তো সেটা করতে গিয়ে কিন্তু আপনার ভুল হবে, বিকজ আলটিমেটলি তারের যে ইয়ংয়ের গুণাঙ্ক, কোনো একটা নির্দিষ্ট তারের ইয়ংয়ের গুণাঙ্ক অলওয়েজই ফিক্সড, রাইট? ভিন্ন ভিন্ন তারের জন্য ভিন্ন ভিন্ন। সো এটা আপনার তারের দৈর্ঘ্য বাড়ান নাকি ব্যাসার্ধ কমান তার উপর ইয়ংয়ের গুণাঙ্ক ডিপেন্ড করবে না। সো উত্তর হবে হচ্ছে একই থাকবে। তরলের তাপমাত্রা বৃদ্ধি করলে সান্দ্রতা গুণাঙ্ক সাধারণত কেমন হয়? আচ্ছা, সান্দ্রতা গুণাঙ্ক কিন্তু অবশ্যই তাপমাত্রার উপর ডিপেন্ড করে। তরলের ক্ষেত্রে সেটা হচ্ছে আপনার ব্যস্তানুপাতিক। তার মানে আপনারা যদি তাপমাত্রা বাড়ান সেক্ষেত্রে সান্দ্রতা গুণাঙ্ক কিন্তু হ্রাস পাবে। এখন কথা হচ্ছে সেটা কিভাবে? কারণ আপনি যখন তাপমাত্রা বাড়াবেন তখন অণুগুলোর মধ্যে গতিশক্তি বাড়বে। আর গতিশক্তি যত বাড়বে ততই হচ্ছে তাদের মধ্যে আন্তঃনৈবিক যে আকর্ষণ সেটা কমে যাবে। সেক্ষেত্রে সান্দ্রতা গুণাঙ্কের মানও হচ্ছে কমে যাবে। তবে গ্যাসের ক্ষেত্রে উল্টা। গ্যাসের ক্ষেত্রে তাপমাত্রা বাড়াইলে আবার কিন্তু সান্দ্রতা গুণাঙ্কের মান কিন্তু বাড়ে। এই ব্যাপারটা মাথায় রাখবেন। এনটিআরসি ফিজিক্সের উপর আমরা হচ্ছে একটা বই বের করার চেষ্টা করতেছি। বই অলরেডি টাইপিংয়ের কাজ চলতেছে। এই বইটার মধ্যে প্রত্যেকটা প্রশ্ন থাকবে, দেন ৪ টা করে অপশন, দেন সঠিক উত্তর। এরপরে আবার সুন্দর করে ব্যাখ্যা থাকবে। যে ব্যাখ্যা পড়লে আবার ইনশাআল্লাহ ২ থেকে ৩ টা কোয়েশ্চেন সেখান থেকেই পাওয়া যাবে কমন। কারণ একেকটা ব্যাখ্যার মধ্যে এমনভাবে আলোচনা করা হইছে, ওই প্রশ্ন রিলেটেডই ব্যাখ্যা, বাট সেটা পড়লে আবার আপনার ২-৩ টা প্রশ্ন এমনিতে কভার হয়ে যাবে। সো বই সম্পর্কে যদি আপডেট পেতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন। আমরা এখানেই আপডেট দিয়ে দিব যেদিন আমরা বই পাবলিশ করবো ইনশাআল্লাহ। আর যদি আপনারা অর্ডার করতে চান বই পাবলিশ হওয়ার আগেই, সেক্ষেত্রে আমার সাথে হচ্ছে যোগাযোগ করতে পারেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার চ্যানেলের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। পৃষ্ঠটান নিচের কোনটির জন্য দায়ী? পৃষ্ঠটানের হচ্ছে আপনার বৃষ্টির ফোঁটা যে গোল হয় সেটার জন্য কিন্তু পৃষ্ঠটান দায়ী। তো আমরা একটু যদি ব্যাখ্যা করি, যে ধরেন যে একটা বৃষ্টির ফোঁটা লেটস সে এটা একটা বড় ধরে একটু বড় করে আঁকলাম, হ্যাঁ? এটা একটা বৃষ্টির ফোঁটা, এটা হচ্ছে গোলাকার। এর পিছনে কারণ হচ্ছে একটা বৃষ্টির ফোঁটার যে ভিতরে যে অণুগুলো সেগুলো কিন্তু সব দিক থেকেই কিন্তু সমানভাবে আকর্ষিত হয়, তাই না? কিন্তু একেবারে বাহিরের দিকে যে অণুগুলা থাকে তারা শুধুমাত্র ভিতরের দিকে আকর্ষিত হয়, কারণ তারা বাহির থেকে তাদেরকে আকর্ষণ করার মতো কেউ নাই। সো তাদেরকে ভিতরের দিকে আকর্ষণ করা হচ্ছে। দেখেন, এই জন্য তারা সর্বনিম্ন একটা ক্ষেত্রফল বজায় রাখতে চায়। তারা গোলাকার আকার ধারণ করে। পৃষ্ঠটান বলতে এটাই বুঝায়। পৃষ্ঠটান মূলত সংশক্তি বলের কারণে হয়, মানে হচ্ছে কোহেসিভ ফোর্সের কারণে। তো এই ব্যাখ্যাগুলো আপনারা জানেন, তারপর আমরা ব্যাখ্যাগুলো করার একটাই কারণ, যাতে হচ্ছে আপনার এগুলো মনে পড়ে যায়, ঠিক আছে? এর পরবর্তী প্রশ্ন, শব্দ তরঙ্গের ক্ষেত্রে নিচের কোন ঘটনাটি ঘটে না? শব্দ তরঙ্গের ক্ষেত্রে যেটা ঘটে না সেটা হচ্ছে সমবর্তন বা পোলারাইজেশন। কারণ আচ্ছা, হ্যাঁ, ঠিকই বলছি আমি। হঠাৎ করে আমি ভাবলাম যে আমি কি ভুল বললাম কিনা। না, পোলারাইজেশন হচ্ছে আপনার সমবর্তনের কেন কেন ঘটে না শব্দ তরঙ্গের ক্ষেত্রে? কারণ শব্দ তরঙ্গ একটা অনুদৈর্ঘ্য, ঠিক আছে? কিন্তু আমরা জানি পোলারাইজেশন শুধুমাত্র অনুপ্রস্থ তরঙ্গের ক্ষেত্রেই ঘটে। সো শব্দ তরঙ্গ এইজন্য আমাদের পোলারাইজেশন দেখায় না। অন্যদিকে যদি আলো চিন্তা করেন বা লাইট চিন্তা করেন, সে কিন্তু ঠিকই পোলারাইজেশন দেখায়। কারণ লাইট বা ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভ, লাইট তো এক ধরনের ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভ, তাই না? ভিজিবল লাইট। সো ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভ সেটা কিন্তু আসলে দৈর্ঘ্য তরঙ্গ না, অনুপ্রস্থ তরঙ্গ সেটা, বা ট্রান্সভার্স ওয়েভ ইংলিশে আমরা বলি। আর অনুদৈর্ঘ্যকে ইংলিশে বলা হয় আমরা লঞ্জিটিউডিনাল ওয়েভ। যাই হোক, এগুলো সবই আপনারা জানেন, এগুলো যে জানেন না এমন না। ব্যাখ্যাগুলো করার উদ্দেশ্য জাস্ট রিভিশন দেওয়া। রিভিশন দিলেই আসলে ভালো করা যাবে প্রতিযোগিতামূলক যেহেতু পরীক্ষাগুলো। এরপরের প্রশ্ন হচ্ছে, একটি টানা তারের কম্পাঙ্ক এফ এর সাথে তারের টান টি এর সম্পর্ক কেমন? কম্পাঙ্ক এফ হচ্ছে 1/2 ইন্টু এল ইন্টু রুট ওভার টি ডিভাইডেড বাই মিউ। সো এখানে এই এল বলতে বোঝাচ্ছে সেই তারের, ধরেন যে এই তারটা সেই টানা তার, এই পাশে ধরেন যে ফিক্সড আছে সে দুই পাশে, এবং এই টানা তারের আপনার যে দৈর্ঘ্য সেটা হচ্ছে এল, আর এটা হচ্ছে মৌলিক কম্পনের জন্য আমরা নিছি। এখানে টি হচ্ছে টান বল বা টেনশন ফোর্স, মিউ হচ্ছে একক দৈর্ঘ্যে কতটুকু ভর আছে, টোটাল ভর না, টোটাল ভর তো এম, কিন্তু
এই টোটাল কে যদি আপনি এল দিয়ে ভাগ করেন তাহলে পাওয়া যায় একক দৈর্ঘ্যে ভর, সেটা হচ্ছে মিউ। হ্যাঁ, আর তাহলে এখান থেকে দেখা যাচ্ছে যে এফ হচ্ছে আপনার এই যে টি, এটার বর্গমূলের সমানুপাতিক, তার মানে এফ ইজ প্রপোর্শনাল টু রুট ওভার টি, রাইট? সো এখানে তার মানে হবে বি নাম্বারটা। ডপলার প্রভাব নিচের কোনটির পরিবর্তনের কারণে ঘটে? এটি হচ্ছে উৎস ও শ্রোতার আপেক্ষিক গতির কারণে ডপলার এফেক্ট ঘটে। তার মানে শুধুমাত্র উৎস এবং শ্রোতার গতি থাকলেই হবে না, তাদের যে আপেক্ষিক গতি কতটুকু সেটার উপর আসলে, বা কোন দিকে, সেটার উপর ডপলার এফেক্টটা নির্ধারিত হয়। আরেকটা জিনিস একটু মনে করিয়ে দিই আপনাদেরকে, শব্দ তরঙ্গ কিন্তু ডপলার এফেক্ট দেখায়, আবার আলোক তরঙ্গ কিন্তু ডপলার এফেক্ট দেখায়। সরল দোল গতিসম্পন্ন কোনো কণার বিস্তার অবস্থানে আপনার গতিশক্তি কেমন? বিস্তার অবস্থানে গতিশক্তি। সো বিস্তার অবস্থান কি? আচ্ছা, আমরা একটা এক্সাম্পল নিই, তাহলে আপনাদের ভালো মনে পড়ে যাবে। লেটস সে আমরা একটা সরল দোলক নিব। হ্যাঁ, সরল দোলক নিব একটা। তো এটা হচ্ছে সাম্য অবস্থানে আছে। বিস্তার অবস্থান বলতে তার সাম্য অবস্থান থেকে সর্বোচ্চ যে দূরে থাকে সেটা হচ্ছে তার বিস্তার অবস্থান। তার মানে এখানে এক্স এর মান হচ্ছে এ, ঠিক আছে? এই জায়গাতে এক্স এর মান এ, অর্থাৎ এক্স ইকুয়াল টু এ। তো এখন আমাদের যে সরল দোলকটা সেটা কোথায় চলে গেল? সেটা কিন্তু এখন এই জায়গাতে চলে গেল। ফাইন। তো এখন এই অবস্থানে আপনারা জানেন যে সর্বোচ্চ সে গেছে। এখন কিন্তু তার ভেলোসিটি 0 হয়ে যাবে, কারণ সে আবার এদিকে ব্যাক করবে। সো ভেলোসিটি যদি এই জায়গাতে 0 হয়ে যায়, আপনার কিন্তু সেখানে গতিশক্তি থাকবে না। সো গতিশক্তি হবে 0। আরেকটা কথা, গতিশক্তি সর্বোচ্চ হয় হচ্ছে আপনার সাম্য অবস্থানে, আর বিভব শক্তি সর্বোচ্চ হয় হচ্ছে আপনার বিস্তার অবস্থানে। তো এই জিনিসগুলো জানার কথা, বাট স্টিল আর কি বলে দিলাম, কারণ ভবিষ্যতে আসতে পারে যে বিভব শক্তি কোন জায়গায় সবচেয়ে বেশি। ওকে, পরবর্তী প্রশ্ন, একটি সরল দোলককে চাঁদে নিয়ে গেলে এর পর্যায়কাল টি কেমন হবে? সরল দোলককে চাঁদে নিয়ে গেলে কেমন হবে? আচ্ছা, এই টি এর সাথে আপনার জি এর একটা সম্পর্ক আছে। আপনারা জানেন যে সরল দোলকের ক্ষেত্রে টি ইকুয়াল টু ওয়ান বাই ওয়ান বাই না রে ভাই, টু পাই রুট ওভার এল বাই জি। তাহলে দেখেন আপনার টি এর সাথে জি এর সম্পর্কটা হচ্ছে মানে ব্যস্তানুপাতিক, বর্গমূলের ব্যস্তানুপাতিক। সো আমরা এই কনসেপ্টটা এখন ইউজ করব যে যেহেতু আমার টি আর জি হচ্ছে এরকম বর্গমূলের ব্যস্তানুপাতিক। আচ্ছা, পৃথিবীতে যেই জি এর মান সেটা হচ্ছে 9.8, চাঁদে কিন্তু জি এর মান 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। যাই হোক, চাঁদে যে জি এর মান সেটা কিন্তু আপনার পৃথিবীর জি এর মান 9.8 এর কিন্তু 6/1 ভাগ। তার মানে চাঁদে কি কমে না বাড়ে? চাঁদে জি এর মান অনেক কমে যায়। যেহেতু জি এর মান কমে যায়, তাহলে টি এর মান বেড়ে যাবে, পর্যায়কাল বেড়ে যাবে। পর্যায়কাল বেড়ে যাওয়া কিন্তু মানে হচ্ছে সে স্লো হয়ে গেছে। হ্যাঁ, পর্যায়কাল কেমন হবে? বাড়বে। উত্তর হবে হচ্ছে বাড়বে। তার মানে চাঁদে গেলে সরল দোলক স্লো হয়ে যাবে, পর্যায়কাল বাড়বে, সে আস্তে 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 যাবে। তার মানে সে হচ্ছে স্লো হয়ে যাবে, মানে তার পর্যায়কাল বাড়বে। এনিওয়ে, সো উত্তর হচ্ছে বি হবে। এরপরে হচ্ছে অনুনাদ। আচ্ছা, এখানে একটা কথা ভুল আছে, অনুনাদের জায়গায় অনুনাস লিখছে, ওটা এটা দ হবে। অনুনাদ বা রেজোনেন্স ঘটার শর্ত কোনটি? রেজোনেন্স তখনই ঘটে যখন আপনার স্বাভাবিক কম্পাঙ্ক উত্তেজক বলের কম্পাঙ্কের সমান হবে। ভাই, এটার মানে কি? উত্তেজক বল মানে হচ্ছে ফোর্স ভাইব্রেশন। আর স্বাভাবিক কম্পাঙ্ক, যেটাকে আমরা বলি ইংলিশে ন্যাচারাল ফ্রিকোয়েন্সি বা ন্যাচারাল ভাইব্রেশন, এই দুইটা যদি আপনার সেম হয়, সেক্ষেত্রে সর্বোচ্চ বিস্তারে কোনো একটা বস্তু কাঁপে, এই ঘটনাকে বলা হয় রেজোনেন্স। সো উত্তর কিন্তু হবে হচ্ছে বি। ওকে, সো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাচ্ছি। সরল দোল গতিতে ত্বরণ ও সরণের সম্পর্ক কোনটি সঠিক? আপনারা জানেন যে সরল দোলন গতিতে এ হচ্ছে মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। এখান থেকেই বোঝা যায় যে এ হচ্ছে আপনার এক্স এর ঋণাত্মক রাশির ব্যস্তানুপাতিক। ঠিক আছে, সো উত্তর হবে হচ্ছে বি। সো এই ছিল আজকের আলোচনা। আপনারা আমাদের চ্যানেলটি ঘুরে দেখবেন, দেখলেই বুঝতে পারবেন আমরা কী ধরনের জিনিস নিয়ে কাজ করতেছি। এনটিএসসি ফিজিক্স নিয়ে আমরা কাজ করার চেষ্টা করতেছি। আমাদের সাথেই থাকবেন, আমাদের সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম।